দ্বিতীয় স্ত্রীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় তুমি তোমার প্রথম স্ত্রীর নাম নিচ্ছ ফারিস। কি হয়েছে তা কি তোমার? তোমার বক্ষস্থল জড়িয়ে শুয়ে থাকা পুরুষ ফারিস তোমার এমন কথায় নিজের স্তম্ভিত ফিরে পায় যেন। সে মাথা তুলে তোমার বিরক্তিতে চেয়ে যাওয়ার মুখখানা প্রাণে তাকায়, গভীর দৃষ্টিতে তাকিয়ে রয় কিছু পলক। না, এ রমণী মোটেও সে নয় যাকে সে খুঁজে ফিরেছে নিজের ভাবনায়। সে হতাশ হলো, সরে এলো তোমার নিকট হতে, দূরত্ব বাড়ালো দুজনার মধ্যিখানে। তোমার বিস্মিত হলো, ব্লাড টেস্টে চেপে ধরে রমণীর শোধালো, কি হয়েছে তোমার? ফারিসের গায়ে টি শার্ট নেই, অর্ধনগ্ন দেহ তার। ব্লাড টেস্ট সরিয়ে বিছানায় ছেড়ে উঠে যেতে যেতে সে জবাব দিল বেশ রুক্ষ স্বরে, কিছু না, সকাল হয়েছে, এক কাপ চা নিয়ে এসো। তুবা বিরক্ত হলো, হেডবোর্ডে মাথা ঠেলিয়ে উঠে বসলো রমণী। দীর্ঘ এক রাত একসাথে কাটানোর পর সাত সকালে এসে নিজের স্বামীর মুখে তার সতীনের নাম কেন কোনো নারী বা মেনে নিতে পারে? রাগে গজগজ করতে করতে সে ডাক দিল ফারিসকে। ফারিস, তুমি আবারও আয়রার কথা ভাবছো? উত্তর দাও না ফারিস। সবে 25 বর্ষীয়া পুরুষ ফারিস দেখতে দেখতে শুনতে মন্দ নয়। অ্যাম্বার রাঙা চোখ এবং দীর্ঘ পলক, হলুদ আতা দেহের রং, মায়াভরা চেহারা। ফারিস বেড সাইড টেবিল হতে সিগারেটের বের করতে করতে জবাব দেয়, অমন কিছুই নাই। তাহলে কেমন কিছু বলো আমাকে। ফারিসের কোনো উত্তর রয় না এই প্রশ্নের। সে চুপ থাকে, পরিবর্তে তোমার রাগ আসমান সমান হয়ে ওঠে। সে ফের গলা উঁচায়, কি সমস্যা তোমার ফারিস? বিয়ের আগে তো এই আমার কাছে সকল সুখ খুঁজে পেতে, তাহলে এখন এই দেহের মাঝে থেকে ওই মেয়ের নাম আসছে কোথা থেকে? ফারিস উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। বিছানার এক কোণে পড়ে থাকা শার্টটি টেনে নিয়ে বেলকুনির দিকে এগোয়। এতে তুবার রাগ আরো বাড়ে। রাগের কারণে তুবার চক্ষুদ্বয় হাতে নিবদ্ধন জল গড়িয়ে পড়ে। এই ফারিসের এত বদলালো কি করে? সে উচ্চস্বরে ডেকে উঠল তাকে, ফারিস, ফারিস। ফারিস নিজের প্রাণপ্রিয় দ্বিতীয় স্ত্রী এতটাই আকুল আহমদের মোটেও সাড়া দেয় না। তার ধ্যান জ্ঞান সর্বত্র অন্য কোথাও, যেথায় ওর রমণীর ডাক পৌঁছানোর সক্ষমতা রাখে না। সে বেলকুনিতে বিছিয়ে রাখা এক রেলিংয়ে চেয়ারে এসে বসলো। পা দুটো সরিয়ে এক হাত রেলিংয়ে চেয়ারে কাপাটে রেখে আর এক হাত সিগারেটে ধরালো। উন্মুক্ত বুক তার, বালকহীন শার্ট তার সকালের ফিরতি বাতাসের দুলে উঠছে বরাঙ্গর। পুরুষটির চোখে স্পষ্ট অনুরক্তিম দ্বিধা। সে এক পলক নিজের হাতে রাখা সিগারেটে প্রাণের নজর ঘোরালো। আয়রা তার জীবনে থাকতে কখনো সে এসব ছুঁয়েও দেখেনি, অথবা দেখতে পারেনি। সিগারেটে প্রাণে তাকিয়ে সে অদ্ভুত তাচ্ছিল্য নিয়েই আওড়ালো, তোর যাওয়া, তোর যাওয়া কিভাবে পোড়ালো রে জান, যে আমি নিঃশব্দ কখনো ছুঁয়েও দেখিনি সে আমি আজ সিগারেটে আনলে পুড়েছি। অন্য নারীর কাছে সুখ খুঁজতে গিয়ে যে আমি তোকে হারিয়ে ফেললাম, অথচ তোর কাছে অসুখের দোহাই দিয়ে তো আমি তার মাঝেই সুখ খুঁজতে গিয়েছিলাম। তোকে এতটাই মনে পড়েছে কেন আজ? মনে পড়ার তো কথা নয়। আফসোস করছি কি আমি? আল্লাহ, একই খাল, একই হাল হচ্ছে আমার। কেন হচ্ছে? পরক্ষণই হামলে ওঠে তার পুরুষদীপ্ত অহংকার। ইগো হার্ট হয়। তথাকথিত পুরুষদের ন্যায় সে নিজেও মানতে পারে না নিজের এহেন অপ্রয়োজনীয় পরিবর্তন। এমনটা তো হওয়ার কথা নয়। তবে হবে কেন না? সে ওই মেয়েকে মনে করবে না? সে তো থাকতে বলেছিল। মেয়েটা তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেল আর আর অন্য কাউকে বিয়ে করে নিল। বিয়ে মানে নিকা। ফারিসের কাছে এই শব্দটি একসময় অতি পবিত্র মনে হলেও আজ এই শব্দটি তার সকল বিরক্তর কারণ হয়ে দাঁড়িয়েছে। যবে থেকে সে আয়রার বিয়ে কথা শুনেছে তবে থেকে ফারিস উত্তাল সমুদ্রে ভাসছে। সে মানতেই পারছে না বিষয়টি। আয়রা আর তার মাঝের বয়সের পার্থক্য ছিল কেবল 5 বছর। ভীষণ অল্প বয়সে দুজনে বাবা মা হয়েছিল। সেই দিনগুলোই ফারিসের মণিকোঠায় এক অসীম যত্নে বাঁধা কোনো প্রেমের উপাখ্যানের ন্যায় সন্নিধ রয়েছে। চোখ মেলালো ফারিস, বিড়বিড় করলো কিছু শব্দ। না, আমি কিছুতেই এভাবে তোমার মনে করতে পারি না, পারি না আমি। তুমি নিজে থেকেই ছেড়ে গিয়েছিলে আমাকে। আমি তোমাকে নিয়ে
তাহলে তোমায় মনে পড়বে কেন? পড়বে না, পড়তে পারে না, কিছুতেই পারে না। ফারিস হলো সেই মানুষের ন্যায় যারা কিনা নিজেদের দোষ ঢাকতে চায় অন্যের মাধ্যমে। পৃথিবীর অনেক মানুষ রয়েছে যারা নিজেকে ভুল মেনে নিতে পারে না। তারা নিজেদের ভুল ঢাকার জন্য সকল কিছুকেই পুঁজি বানায়। ঠিক তেমনি ফারিস যখন তুবার সাথে পরক্রিয়ায় লিপ্ত ছিল তখন সে নিজেকে বুঝিয়েছিল আয়রার কাছে সে অসুখী। এরপর যখন তুবাকে বিয়ে করে এনেছিল তখন সে বলেছিল ইসলামের 4 বিয়েতে অনুমতি রয়েছে এবং সে এক ধরনের ভালো কাজ করেছে। তুবাকে পতিতালয়ের হাতে মুক্তি করেছে। অথচ সে নিজের দোষ এবং ভুল কুটি ভাবেনি অথবা ভাবতেও চায়নি। পৃথিবীর অধিকাংশ মানুষই কখনো নিজের দোষ স্বীকার করে না। নিজেকে শুদ্ধ দাবি করে আল্লাহর দরবারে গিয়ে হাজির হয় কেবল আত্মা অনুশোচনা ভয়ে ভয়ে তার সত্যি স্বীকারোক্তিও দ্বিধাবোধ করে। আর ফারিসের মনে আপাতত সেই অনুশোচনা উদয় ঘটেছে যা মুখোমুখি ফারিস কখনো ভাবতে চায়নি, কখনোই না। অ্যালার্জির কারণে জুনাইদের সারা শরীর ভরে উঠেছে রেশে, মুখে হাতে দেহের শান্ত প্রাণে লাল লাল ছোপ ছোপ দাগের ন্যায় ভেসে উঠেছে সেসব। আয়রা গিয়ে দ্রুত জুনাইদের বুকে হাতে আমিরাকে উঠিয়ে নিল। রুহানি সৈয়দ অতি শীঘ্রই জুনাইদকে ডক্টরের কাছে যাওয়ার জন্য তাড়া দিচ্ছেন। আব্বু, দ্রুত তৈরি হয়ে ডক্টরের কাছে যাও, এখন না গেলে এই রোদ রেশ যদি বেড়ে যায়। জুনাইদ ভ্রু কুঁচকে হাঁ হয়ে চাওয়ালো আয়রার পানে, কেমন নির্বোধ ন্যায় শুধালো ধীরে স্বরে। নিয়ে নিল। আয়রা ভীত আদল কুঁচকে গেল জুনাইদের এমন প্রশ্ন। পুরুষটির গায়ে রেশের অসংখ্য ছাপ, অথচ এই পুরুষ আমিরাকে কেন নিয়ে নিল সেই ভাবনায় মত রাধা। সে প্রশ্নের উত্তরে স্বাভাবিক স্বরে দিল, আপনার গায়ে তো রেশ হয়ে যাচ্ছে, আমিরাকে নিতে পারবেন? এখন দ্রুত উঠুন, এত কথা বলবেন না দয়া করে এখন। জুনাইদের নির্দোষ হলো একবার রুহানি সৈয়দের প্রাণে নজর রেখে পরবর্তীতে সে সত্যি বাধ্য পুরুষের ন্যায় উঠে নিজের রুমের দিকে গেল। আয়রাও তার পিছু পিছু ধীরে পদক্ষেপে এগোলো। রুহানি সৈয়দ অস্থির চিত্তে চেয়ে রইলেন তাদের যাওয়ার পারে। জুনাইদের পক্ষে গিয়ে কাবার হাতে শার্ট আর একটা ব্যাগি জিন্স নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্য রওনা হলো। যে পোশাক দ্বয় তার ব্যক্তিত্বের দিনাদ্ভুত এক বৈশিষ্ট্য। অপর পাশে আয়রা গিয়ে অতি দ্রুত মেয়েটাকে একটা ফ্রক পরালো। মাথায় ঘন কালো চুলগুলো একগুচ্ছ করে বেঁধে দিল এক গোলাপি রাঙা হেয়ার ব্যান্ডের সাহিত্য। এই মুহূর্তে ছোট সত্তা আমিরা বসে থাকাটাও যেন দায় হয়ে উঠেছে। সারা শরীর অবশ হয়ে ওঠায় দারুণ আয়রা তাকে বসালেও মেয়েটা টুক করে ফের বিছানায় পড়ে গেল। শানে শনে জুড়ে দিল মিহিসরে কান্না। আয়রাটা খানিকটা দিশেহারা হলো। আমিরাকেও সামলানো খানিকটা দায় হয়ে উঠেছে। রমণী নিজের অংশকে মেলায়ম হাতে করে মাঝে আগলে নিতেই যাবে, তবে তার পুরো ফলে শুনতে পেল হতভম্ব স্বর্ণ। কি কি হয়েছে, কাঁদছে কেন? শব্দের উৎসের উদ্দেশ্য ঘাড় ঘোরাতেই বুশ বর্ষিয়া তরুণ আয়রার চোখ কপালে ওঠার অবস্থা। তার সম্মুখে বর্তমান এমন এক পুরুষ অবয়ন দাঁড়িয়ে, যার সম্পূর্ণ দেহের উপর অংশ উন্মুক্ত, পেশিবাহু বাহু এবং বলিষ্ঠ দেহের বক্ষের নিচে অংশ ছাপখানা ভাঁজ। টুপটপানি জলের ফোঁটা গড়িয়ে পড়েছে সেখানটায়। টাওয়ারের পেছনে বাকি অংশ। আয়রা আচমকা এমন কিছু আশা মোটেও ছিল না। জুনাইদের আদলে উদ্বিগ্নতার স্পষ্টতা, অথচ আয়রার চোখে মুখে অন্য কিছু। তার মিশ্রিত ফর্সা কপালের ভাঁজ হলো বিশাল। সাথে সাথে পাশ ফিরে গেল তার পা দুটো। পিছু পিছু দাঁড়িয়ে থাকা জুনাইদের তখনও বুঝে উঠতে পারল না কি হলো হঠাৎ। সে একই স্বরে শুধালো, কাঁদছে কেন? আয়রার কপাল চাপড়ালো নিজেই। কাণ্ড জ্ঞান কোথায় থাকে এখন বখাটে পুরুষের। সে খানিকটা তোতলাতে তোতলাতে শব্দ করতে গিয়ে বহু কষ্টে বলল, কি করছেন এসব? জুনাইদে ভ্রু কুঁচকে গেল। শুধালো গম্ভীর স্বরে, কি করেছি মানে? আয়রা হতাশ হলো, খানিকটা বিরক্ত ঝেড়ে জবাব দিল, এভাবে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন কেন? জুনাইদ নিজের আকর্ষণে শরীরের আঘাত হতে গোড়া অবধি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে অবুঝ কণ্ঠে গভীরতা টেনে শুধালো, কিভাবে? আয়রা এ পর্যায়ে রেগে গেল অল্প। একে তো গায়ের একটা সুতো নেই,
তার উপর এমন খামখেয়ালি উত্তর। সে নিজেকে সংবরণ করে জবাব দিল, কিভাবে মানে? এভাবে উন্মুক্ত হয়ে এসেছেন, আমার সামনে আবার প্রশ্ন করছেন? আয়রার কথা শোনা এবারে জুনাইদের মাথায় ঢুকলো। সে নিজের সৌন্দর্যের উপর গর্ব করে বলে উঠল, সো হোয়াট, আই নো অ্যাম অ্যাট্রাকটিভ, গায়ে কিছু পরে আসুন। জুনাইদের এগোনোর চেষ্টা করে ক্রমানন্দ আমিরাকেই কোলে তোলার উদ্দেশ্য, অথচ আয়রা তা বুঝতে পেরে আঁতকে উঠল। আপনি যদি কাছে আসার চেষ্টা করে থাকেন তবে দূরে থাকুন, দ্রুত চেঞ্জিং করে আসুন। যা আন আপনার এত পীড়াপিড়িতে জুনাইদে অতিষ্ঠ হয়। একেই তো মেয়েটা কাছে, তার উপর এই রমণী কিনা তার শরীর নিয়ে পড়ে আছে। সে বোঝানোর চেষ্টা করে, ইয়ারসি, ও কাছে, আমি সামলে নেব, আপনি দয়া করে কাপড়টুকু পরে আসুন। জুনাইদের বিরক্ত হলো, কপাল কুঁচকে গেল আপনা আপনি। না পেরে সে বিরক্ত এবং ক্ষিপ্ত হয়ে আগলে ওয়াশরুমের দিকে রুক্ষস্বরে বলল, নাও ইউ ক্যান টার্ন, আম গোয়িং। জুনাইদ যেতেই আয়রার দম ফেলো এক বিশাল, যেন কোনো সুনামি হতে না রক্ষা পেয়েছে। ঘাড় ঘুরিয়ে সে তাকালো এবারে, না নেই কোথাও। আয়রা এবারে অতি দ্রুত গিয়ে মেয়েকে কোলে নিল, পিঠে আলতো হস্তে চাপড় দিতে দিতে মাতাল মসুল নির্মাল কণ্ঠে বলল, এই তো আম্মুজান, কাঁদে না ও। ও আমি ডুকরে উঠে আমিরা ডুকরে উঠে থেমে গেল, স্তব্ধ হয়ে তা ফুপানো। আয়রা এবার লাকি স্কুলে বহু কষ্টে এক বোরকা বের করে আনলো, স্টার ডাস্ট পিঙ্ক যার রং। আয়রা সাধারণত ঝমকালো বোরকা পছন্দ করেন না, তার কারণ অতিরিক্ত উজ্জ্বলতা রাঙা এবং ঝমকালো বোরকা পরপুরুষকে নিজের দিকে আসক্তি করে। সেই অনুযায়ী সর্বদা আয়রার বোরকাগুলো হয় ভীষণ হালকা রঙের। আয়রা এখনো অবধি নিজের কাপড়গুলো জুনাইদের কাবার্ডে সেট করেনি, অথবা করতেও পারেনি। রেগে গিয়ে যদি ফেলে দেয় সে ভয়ে আপাতত এই ডাস্ট পিঙ্ক রঙের বোরকা বের করে আনলো সে পরার উদ্দেশ্য। আমিরাকেও অবশ্য বোরকা পরায় সে, তাতেও আজ যেহেতু তার জ্বর তাই আর পরায়নি। তার বড় একটা কারণ হলো মানুষের নজর। সকলের নজর তো আর এক নয়, এই ভয়ে সে মেয়েকে সর্বদা আড়ালে রেখে চলে। আয়রা এসব ভাবনায় চিন্তায় মধ্যিখানেই বেরোলো জুনাইদ, ডার্ক রেড রাঙা একটা টি শার্ট গায়ে, অতিরিক্ত ফর্সা গায়ে এর রং যেন চেরি ফলের মতোই আকর্ষণীয় ঠেকছে। আয়রার প্রাণে এগিয়ে আস্তে আস্তে সে হাত এগিয়ে দিল, কণ্ঠ খানেক নামে বলো, চেঞ্জ করে এসেছি, এবার অন্তত দাও। আমিরার প্রতি এই পুরুষের এত টান এবং মায়া অবাক না হয়ে পারে না আয়রা। অপ্লুত হয়ে ওঠে তার সারা হৃদয় যখন জুনাইদের বাস্তববিতই আমিরাকে আগলে নেয়। সে তো ভেবেছিল সৎ মেয়ে বলে হয়তো দূরছাই করবে। যেখানে বিয়ে আসরে জুনাইদ তাকে রেখে চলে গিয়েছিল, সেখানে আমিরাকে আপন করার বহুদূরের কথা। আয়রা ধীরে রয়ে মেয়েটাকে জুনাইদের হাতে গচ্ছিতে দেয়। জুনাইদের ভীষণ আদরে ভঙ্গিমায় আগলে নেয় তাকে। দুর্বলতা জুনাইদের ঘাড়ের মাথা ঠেলায় আমিরা। জুনাইদ ছোট্ট সত্তাটি এহেন নির্বিকার অসঙ্গ হয়ে আমিরার গালে ঘাড় ঘুরিয়ে শব্দ করে চুমু খায়, বিড় করে, এই তো আর কিছুক্ষণ, তার মধ্যে আমরা পৌঁছে যাব। পুরুষটির গায়ে এসে যেন কোনো অস্তিত্বই নেই। নিজের চিন্তা ভুলে সে মেতে উঠেছে আমিরার চিন্তায়। নিজের ওই অসুখের নিতান্তই তুচ্ছ কিছুই ভাবছে না। অবশ্য ঘাড়ে গলায় ভীষণ চুলকাচ্ছে, তবে সেসব দাঁতে দাঁত খিঁচে সহ্য করছে সে। কিছুক্ষণের মধ্যে আয়রা সম্পূর্ণ তৈরি হয়ে এলো, হিজাব, বোরকা এবং নেকাব, চোখ দুটো ছাড়াই বাকি সবই তার অদৃশ্য। জুনাইদ থমকালো, চমকালো, হৃৎস্পন্দন ধুকপুকানি ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হলো। যখন আবার শুরু হলো তখন আগের চেয়ে দ্বিগুণতা, যেন কোনো এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই হৃদয়। অশ্বের চেয়েও বহুগুণে দ্রুত তার গতি। আয়রা এসে তাড়াহুড়া করলো, বলল, চলুন। জুনাইদ স্তম্ভিত ফিরে পেল, চোখ ঘুরে এদিক সেদিক চাইলো। আয়রার কাঁধে ঝোরালো ব্যাগটা হাতে নিতে নিতেই দরজা প্রাণে এগোলো। আচানক জুনাইদের কণ্ঠে অবশ্য থামাতে হলো তাকে, এক সেকেন্ড, আমি একটু আসছি। তুমি আমিরাকে নিয়ে পার্কিংয়ে দিয়ে দাও। আমরা কিছু বুঝে ওঠার পূর্বে আয়রার হাতে আমিরাকে তুলে দিল জুনাইদ, বলল, গো অ্যাহেড, আসছি আমি। আয়রার বাধ্য হয়ে বেরিয়ে এলো।
মাথায় কিছু ঢুকলো না। অবুঝ হয়ে চলে এলো সিঁড়ি বেয়ে। নিচে নামতেই রুহানি সৈয়দ দেখা পেল সে। রুহানি সৈয়দকে দেখেই আয়রা মাথা নত হয়ে গেল। তিনি সামনের পায়চারি করছেন, করার কথা তো কথায়। একমাত্র ছেলে ইতিমধ্যে এমহাদ সাহেরিয়াও এসে বসেছেন সোফায়। তিনি স্ত্রীর এমন অধৈর্য সত্তা খানিকটা বিনাশ ঘটাতে বলেন, এত চিন্তা কেন করছো? জুনাইদের এমন তো আগেও হয়েছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আয়রা এসে সম্মুখে দাঁড়ালো রুহানি সৈয়দের। আয়রার আগমনে থামলেন তিনি। আয়রাকে দেখে এগিয়ে এসে শুধালেন, জুনাইদ কোথায়? আয়রা আমতা আমতা স্বরে আসছে তিনি। আমাকে মার্জনা করবেন আম্মু, আসলে আমি জানতাম না যে তার অ্যালার্জি আছে জ্যামে। তুমি জানবে কি করে আম্মু? এসব তোর জানার কথা। তবু আমার ছেলেটা কি করে এমন বোকার মতো কাজ করে বসলো আল্লাহ মালুম। এখন আবার আসছে না কেন জানি না, বললো পার্কিং এরিয়াতে যেতে উনি আসছে এমন বলেছে। জি, বাড়িতে অ্যালার্জির ওষুধ নেই, নয়তো এত হয়রানি হতো না তোমায়। তেমন কিছুই না আম্মু, এমনিতেও তো আমিরাকে নিয়ে যেতেই হতো। তাও ঠিক। আচ্ছা তাহলে তুমি এগিয়ে দাঁড়াও, ও দ্রুত যাবে। জি আম্মা, ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। আয়রা বেরিয়ে গেল। তার কিছুক্ষণের মাঝে জুনাইদের আগমন ঘটলো। পুরুষটির পরনে গোলাপি রাঙা একটা শার্ট, সঙ্গে হফ হোয়াইট রাঙা ফর্মাল প্যান্ট। রুহানি সৈয়দ ছেলেকে দেখে হতভম্ব হয়ে পড়লেন। এমহাদ সাহেরিয়া তো দাঁড়িয়ে পড়লেন, একে অপরের দিকে অতি বিস্ময় নিয়ে চেয়ে রইলেন। জুনাইদের হাতে অস্থির গোটানো গোটানো ভীষণ তাড়াহুড়ার নাম ছিল সিঁড়ি বয়ে। নিচে নামতে মায়ের বাধা থামকালো সে। জুনাইদে আব্বু রে এসে কারণে মাথা টানো কি খারাপ হলো আব্বু? জুনাইদের ভ্রু দুটো কুচকালো, বলো কি সব বলছো মম? তুমি কি কালার শার্ট পরলে আব্বু? জুনাইদ একবার নিজের পরনের শার্টের প্রাণে তাকালো, বুঝে গেল মায়ের এত আশ্চর্যজনতার কারণ। বাবার প্রাণে তাকাতে আবারও সে একই চিত্র দেখে জুনাইদের গম্ভীর আদর লাল হতে আরম্ভ করলো। গোলাপি রং জুনাইদের নামক পুরুষের কোনো কালেই পছন্দ নয়। এই শার্টখানা রুহানি সৈয়দ নিজ হাতে ছেলের জন্য কিনে এনেছিলেন, অথচ জুনাইদের অবহেলায় তাই ফেলে রেখেছিল। গোলাপি রং কোনো কালেই পছন্দ না হয় জুনাইদ কিনা বইয়ের সাথে বোরখার সাথে মিলিয়ে গোলাপি রং পরিধান করেছেন। এ যে গত 25 বছরেও না ঘটা এক কাণ্ড। 5 বছর বয়সে বোধ হওয়ার পর থেকেই যেখানে জুনাইদের এতটা জেদি, সেখানে তার এই জেদ এসে নত হয়ে বইয়ের সামান্য বোরকার পরিধানে। বাহ! জুনাইদ এ পর্যায়ে মাকে এড়িয়ে ছাড়িয়ে যেতে যেতে গম্ভীর স্বরে বলল, দেরি হয়ে যাচ্ছে। জুনাইদ বেরিয়ে গেল। ঘাড় হাত পা বর্তমান অসম্ভব হারে চুলকাচ্ছে তার। নির্ঘাত বেড়েছে অ্যালার্জি। জুনাইদের এহেন কাণ্ড দেখে রুহানি সৈয়দ এবং এমহাদ সাহেরিয়া না হেসে পারলেন না। একে অপরের প্রাণে তাকিয়ে মুখ টিপে হাসলেন। জুনাইদ বেরিয়ে আয়রা এবং আমিরার কাছে গেল। আয়রার নিকট্য এগিয়ে পৌঁছাতে আয়রা জুনাইদের আগমনীয় আভাস পেয়ে পাশ ফিরতে হতভম্ব হয়ে গেল। পোশাক পাল্টে গোলাপি রাঙা শার্ট, এই শার্ট কোনো পরল আবার? সে ভ্রু কুঁচকে শুধালো, পোশাক পরিবর্তন করলে কেন আবার? জুনাইদ আমিরাকে কোলে তুলে নিয়ে আয়রার প্রশ্নের জবাব দিতে কোনো এক তাল বাহানা খুঁজল। অতঃপর আমিরার মাথায় গোলাপি হয়ার ব্যান্ড দেখে সম্মুখে এগোতে এগোতে গলা খাকারি দিয়ে এক রহস্যকর যুক্তি দেওয়ার চেষ্টা করলো। আমিরা হয়ার ব্যান্ডের সাথে ম্যাচ করতে। আয়রা হতভম্ব হয়ে চেয়ে রইল তার যাওয়ার পানে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং গল্পটি শেয়ার করে দিবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প থাক চলবে।